এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। রাত পেরিয়ে ভোরের সূচনা ঘটে। আজকের সকালটা অন্যান্য দিনের তুলনায় অন্যরকম এক স্নিগ্ধতা ছড়াচ্ছে। স্নিগ্ধ বাতাস জবার শরীর স্পর্শ করতেই তার ঘুম ছুটে যায়। চোখ খুলতে দেখে সে শাহবাজের বুকে শায়িত। শাহবাজ গভীর ঘুমে মগ্ন। তার নিঃশ্বাসের উষ্ণতা জবার কপালে লেগে আসছে। মুহূর্তেই রাতের স্মৃতি তার মস্তিষ্কে ভেসে ওঠে। ধীর লয়ে চোখ তুলে শাহবাজের মুখশ্রী দেখে সে। কি শান্তি, কি নিশ্চিন্ত। হ্যাঁ, যেন পৃথিবীর কোনো চিন্তায় তার নেই আজ এই মুখে। অথচ এই মুখশ্রীতে কাল রাতে ছিল উন্মাদনা। জবার গাল অনল স্পর্শে উত্তাপে লাল হয়ে ওঠে। এক মুহূর্ত এখানে আর থাকা চলবে না। ভোরে দ্রুত শাহবাজের বুক থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছে, কিন্তু ঠিক তখনই বুঝতে পারে শাহবাজের ঘুম ভেঙে গেছে। এহেন পরিস্থিতিতে এখন কি করবে জবা? লজ্জার তীব্রতা এতটাই প্রবল যে মনে হচ্ছে যদি মাটির নিচে লুকিয়ে পড়তে পারতো তবে রক্ষা হতো। আর কোনো পথ না দেখে সে সোজা পালঙ্কের নিচে মাথা গুজে দেয়, যেন নিজেকে আড়াল করতে চায়। শাহবাজ আদো আদো চোখ খুলে চারপাশে চোখ বুলিয়ে জবাকে খুঁজে না পেয়ে তার কপাল কুঁচকে ওঠে। কিন্তু পর মুহূর্তেই তার চোখ আটকে যায় পালঙ্কের নিচ থেকে বেরিয়ে থাকা জবার অর্ধেক শরীরে। ঠোঁটের কোণে এক চওড়া হাসি খেলে যায় তার। শাহবাজ দুই হাত বুকের কাছে গুটিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, জবা ফুল পালঙ্কের নিচ থেকে বের হও। প্রথম দিনের মতো আজকেও তোমায় খুব অদ্ভুত লাগছে। এভাবে থাকলে যে কেউ তোমাকে আহার সন্ধানকারী হাঁস ভেবে ফেলবে। ওঠো, আর পেছনের অংশটাও নিচে নামাও। শাহবাজের কথায় লজ্জা আরো কয়েক গুণ বেড়ে যায় জবার। তবু ধীর গতিতে বাধ্য হয়ে উঠে দাঁড়ায় সে। মাথা এতটাই নত যেন চোখ তুললেই সে গলে যাবে লজ্জায়। শাহবাজ তার এমন অবস্থা দেখে ধীরে ধীরে এগিয়ে আসে। তারপর গভীর দৃষ্টিতে কিছুক্ষণ জবার মুখের পানে চেয়ে থেকে একদম কাছে গিয়ে নরম কণ্ঠে ফিসফিস করে বলে, আমায় দেখে লজ্জা পাচ্ছ? জবা কোনো উত্তর দেয় না, শুধু নীরব নিথর দাঁড়িয়ে থাকে। বুকের ভেতর স্পন্দনের শব্দ যেন আগের চেয়ে আরো প্রবল হয়ে ওঠে। শাহবাজ খানিকক্ষণ চুপ থেকে একটু ঝুঁকে তার কানের কাছে এসে গভীর স্বরে ফিসফিস করে বলে, তবে এখন থেকে প্রতিদিন লজ্জা পেতে হবে, বোকা হাঁসের ছানা। 2 মাস কেটে গেছে। সময়ের স্রোত কখনো কখনো হয়ে উঠেছে মধুর, কখনো বা কঠিন। যতটা অদৃশ্য ততটাই অনুভূত। এই 2 মাসের শাহবাজ এবং জবার সম্পর্ক এক নতুন স্থিতিতে পৌঁছেছে। শাহবাজের চোখের গভীরতা, তার স্পর্শের অমল উষ্ণতা এবং কথার খুনসুটির মধ্যে এক অদ্ভুত প্রশান্তি ঢুকেছে জবার হৃদয়ে। আগের মতো তার প্রতি কোনো ভয় কিংবা শঙ্কা নেই। শাহবাজ এখন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ, যে অংশে প্রেমের অরুণ আলো উজ্জ্বলিত। প্রতিটি দিন তাদের ভালোবাসায় মোরা স্নিগ্ধ খুনসুটিতে ভরা। অন্যদিকে রুকাইয়া ও জুনায়েদের সম্পর্কও বেড়ে উঠেছে এক নতুন রঙে। রুকাইয়ের স্নিগ্ধ হাসি, তার মিষ্টি অভিমান, সবকিছু জুনায়েদে তার পরম মমতায় আগলে রেখেছে। তারা একে অপরকে আরো গভীরভাবে বুঝতে শিখেছে। তাদের সম্পর্কের বন্ধন দৃঢ় হয়ে উঠেছে। কিন্তু এই সুখী চিত্রের বিপরীতে অন্য এক দৃশ্য শোচনীয়। শাহানুর এবং সেলিমের মধ্যে দূরত্ব যেন দিনকে দিন বাড়ছে। শাহানুর প্রতিদিন বাগানে যায় যেখানে সেলিম কাজ করে। সে চায় সেলিমের সাথে কথা বলতে, তার কাছে থাকতে, কিন্তু সেলিম তাকে ইচ্ছাকৃতভাবেই এড়িয়ে চলে। শাহানুর যতই কিছু বলতে চায় সেলিম ততই নির্বাক, শুধু নিজস্ব কাজে মগ্ন থাকে। শাহানুরের অন্তর কষ্টের তীব্রতায় মরছে যায় বারংবার। সে আর আগের মতো প্রাণ খুলে হাসতে পারে না। তার হাসির ভেতর এক অদ্ভুত বিষাদ ছড়িয়ে পড়ে। সে প্রতিদিন অপেক্ষা করে সেই দিনের যেদিন সেলিম তার সাথে নিজ থেকে কথা বলবে। কিন্তু দিন যায়, তবে সেদিন আর আসে না। সময়ের পালা বদলে কেউ একে অপরের কাছে এসেছে, কেউ আবার আরো দূরে সরে গেছে। তবে এই দূরত্বের শেষ কোথায়? অন্যদিকে তৌসিফ, জবা এবং শাহবাজের সুখী সংসারে ঈর্ষায় জ্বলে পুড়ে একেবারে ধ্বংস হতে বসেছে। এই 2 মাস ধরে সে নানা চেষ্টা করেছে, নানা পরিকল্পনার মাধ্যমে জবা এবং শাহবাজকে আলাদা করার, কিন্তু কোনোভাবেই সফল হয়নি। এখন সে নতুন পরিকল্পনা সাজাচ্ছে। আর প্রশ্ন হলো, কে জিতবে আর কে বা হারবে এই শত্রুতার অন্ধকার খেলায়? প্রভাতের সূচনা হয়ে গেছে অনেক আগেই, কিন্তু আকাশে এক দৃষ্টিকটু আধার গাঢ় হয়ে রয়েছে। অম্বরের বুকে কোনো আলোর রেখা ছড়িয়ে পড়েনি, বরং কালো মেঘের ভিড় এমনভাবে ঘনীভূত হয়েছে
যেন প্রতিটি মুহূর্তে এক মহাবিপর্যয়ের আগমন ঘটেছে। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ আকাশে চমকাচ্ছে, মনে হচ্ছে সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে বজ্রের আঘাতে। প্রকৃতির বিক্ষোভ, তার গর্জন এক অজানা শঙ্কা সৃষ্টি করছে জবার মনে, যেন আজ কিছু অশুভ ঘটতে চলেছে। এমনই এক পরিবেশে জবা ভয়ে শাহবাজের বুকের সাথে লেপ্টে দাঁড়িয়ে আছে, যেন কোনো ত্রাস থেকে সে রক্ষা পেতে তার আশ্রয়ের সাথে একাকার হয়ে যেতে চায়। শাহবাজ ও স্নেহের সাথে জবার উপর একের পর এক গভীর চুম্বনের স্পর্শ অঙ্কিত করছে, যেন তার ভয়ের মাঝে কিছু শান্তি আনা যায়। এই 2 মাসে জবার ভেতরে এক অন্যান্য পরিবর্তন ঘটেছে। সে এখন শাহবাজের পিছু ছায়ার মতো থাকে। যতক্ষণ শাহবাজ থাকবে ততক্ষণ তার পায়ে পায়ে ঘুরে বেড়াবে, বাচ্চার হাসির ছানার ন্যায়। শাহবাজের বিদায়ের মুহূর্তে পাঞ্জাবির হাতা ধরে মহলের মূল ফটক পর্যন্ত তাকে এগিয়ে নিয়ে যাবে। শাহবাজও তার বাচ্চামো সহনশীলতার সাথে গ্রহণ করে, যেমন আগের শাহবাজ কখনো করেনি। এ এক নতুন শাহবাজ, যার মুখে অনবরত জবা নামের ফুলের জন্য প্রস্ফুটিত হাসি ফুটে থাকে। হে এক স্বপ্নময় সংসার যা জবা তৈরি করেছে, একটি স্বপ্ন যা সকল নারীর কাম্য, যেখানে কোনো বেদনা বা কষ্ট নেই, শুধুই ভালোবাসা ও আনন্দ ভরপুর। আজকের প্রকৃতির এই ভয়ঙ্কর পরিস্থিতিতে জবা কোনোভাবেই শাহবাজকে মহলের বাইরে যেতে দিতে চাইছে না। তাই এক আদরি ভঙ্গিতে শাহবাজকে অনুরোধ করে, দয়া করে আজকে যাবেন না। জবার আবদারে শাহবাজ শান্ত কণ্ঠে উত্তর দেয়, ঠিক আছে, যাব না। যদি তুমি আমাকে আদর করতে দাও তবে। শাহবাজের কথায় জবা তার কাছ থেকে এক ঝটকায় দূরে সরে গিয়ে কিছুটা বিস্ময় ও লজ্জায় বলে উঠে, কি এই ভোরবেলা কেউ এমন কথা বলে? আপনার থাকতে হবে না, আপনি যান, বেহায়া পুরুষ। জবার এহেন কথায় শাহবাজের মুখে হাসি ফুটে ওঠে। তারপর হালকা কণ্ঠে বলে, ঠিক আছে, তুমি যখন এমন বলছো তাহলে আমি চলেই যাচ্ছি। বলে শাহবাজ হাসি মুখে কক্ষ থেকে বের হয়ে যায়। আর জবা অভিমানে ভারে আচ্ছন্ন হয়ে নিঃশব্দে পালঙ্কে বসে থাকে। তার মন ভারাক্রান্ত। সে শাহবাজকে আজ আর এগিয়ে দিয়ে যায় না। এক নীরব ধ্যানে জানালার ফাঁক গলে বাইরের অন্ধকারাচ্ছন্ন আকাশের দিকে চোখ মেলে তাকিয়ে থাকে। শাহনূর জানালার প্রান্তে দাঁড়িয়ে অবচেতন চোখ পড়ে সেলিমের পানে, যার মলিন পোশাকগুলো তীব্র ঝড়ো বাতাসে উঠছিল, কিন্তু সে একনিষ্ঠভাবে নিজের কাজে নিমগ্ন। ওই বিক্ষিপ্ত মেঘাচ্ছন্ন আকাশের গাঢ় অন্ধকারে সেলিমকে লক্ষ্য করে শাহনূরের হৃদয়ে এক অস্বস্তির ঢেউ বয়ে যায়। হঠাৎ করেই ঝড়ের শক্তি আকাশকে কাঁপিয়ে তোলে। তীব্র বর্ষণে সেলিমের সমস্ত শরীর ভেজে যায়, তবে সে নিজের কর্ম থেকে এক মুহূর্ত সরে না। এই দৃশ্য দেখে শাহনূর আর কোনো দ্বিধা না রেখে ছাতা হাতে দ্রুত নিজের কক্ষ থেকে বেরিয়ে যায় সেলিমের কাছে যাওয়ার উদ্দেশ্যে। সেলিমের সামনে দাঁড়িয়ে সে এক দীর্ঘশ্বাস ছাড়ে। তার কণ্ঠে এক প্রগাঢ় উদ্বেগের ছোঁয়া নিয়ে বলে ওঠে, সেলিম, তুমিও ভিজে যাচ্ছ, এই ছাতাটা রাখো। সেলিম শাহনূরকে এই অবস্থায় এখানে দেখে রাগান্বিত কণ্ঠে ধমক দিয়ে বলে, আমার কোনো কিছুর দরকার নাই, আপনি এখনই আমার চোখের সামনে থেকে সইটা যান। সেলিমের এহেন কথায় শাহনূরের চোখে অশ্রুর ধারা নেমে আসে, যা সেলিমের দৃষ্টি এড়ায় না। তবুও সে নির্বিকার। কঠোর ভঙ্গিতে শাহনূরকে চলে যেতে বলে। কোনো প্রত্যুত্তর না দিয়ে শাহনূর নিঃশব্দে ছাতাটা ফেলে রেখে ছুটে যায় নিজের কক্ষে, যেন সমস্ত আবেগের ভার আর সহ্য করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সেলিম স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। শাহনূরের অশ্রুসিক্ত মুখ তার সামনে স্পষ্ট হয়ে ওঠে। সে জানে শাহনূরের ওই অবোধ চোখে জন্ম নিয়েছে এমন এক অনুভূতি যা নিছক বন্ধুত্বের সীমা অতিক্রম করে গেছে অনেক আগেই। সে তা উপলব্ধি করেছে, তাই নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। কারণ সে জানে আর যদি সে এক ধাপও কাছে আসে তাহলে তাদের দুজনের ভাগ্যে নেমে আসবে এক অনিবার্য দুর্যোগ। সময় গড়িয়েছে অনেকটা। জবা বিছানায় শায়িত, নিস্তেজ ও নিশ্চল। এলোমেলো শরীর ভাঁজ, কাঁপতে থাকা শ্বাস, সব মিলিয়ে প্রমাণ দেয় সে গভীর নিদ্রায় আচ্ছন্ন। বিকেলের ম্লান আলো তার মুখমণ্ডলে পুরো এক অলৌকিক ছায়া সৃষ্টি করেছে, যেন সে কোনো দুর্বল পুতুল যার প্রাণহীন দেহ সময়ের ভারে নিঃশেষ হয়ে রয়েছে। ঠিক তখনই নিঃশব্দে ঘরের বাতাস বদলে যায়। অন্ধকারের মাঝে হঠাৎ উদয় হয় এক ছায়ামূর্তির। কালো চাদরে মোড়ানো, ছায়ার মতো ক্ষীণ কিন্তু উপস্থিতি তীব্র। নিঃশব্দ পদচারণায় সে ধীরে ধীরে এগিয়ে আসে, ঠিক যেন শিকারের খুব কাছে পৌঁছানোর এক চেষ্টা। জবার পাশে এসে দাঁড়ায় সে। কিছুক্ষণ স্থির থেকে গভীরভাবে পর্যবেক্ষণ করে শায়িত রমণীকে, জমিদার মহলের সম্ভ্রান্ত বধূকে। তারপর দ্বিধাহীন সামনে ঝুঁকে পড়ে। নিঃশ্বাসের দূরত্ব এসে থামে, যেন অনুভব করতে চায় জবার মৃদু শ্বাসের কম্পন, গন্ধ নিতে চায় তার অস্তিত্বের। মুহূর্তের জন্য সে আরো নিচু হয়, তার মুখের খুব কাছাকাছি,
যে কারো নজরে এহেন দৃশ্য খুবই বাজেভাবে প্রতিফলিত হবে। হলেও তাই। ঠিক তখনই ঘরের দরজার শব্দ করে খুলে যায়। উগ্র বাতাসের সাথে শেহবাজের প্রবল রোষের স্ফুলিঙ্গ এসে বিদ্ধ করে জবার শয়ন কক্ষ। আগুনের শিখার মতো তার দৃষ্টি ছায়ামূর্তিকে বিদ্ধ করে দেয়। তার উপস্থিতি বর্জ্যের মতো আঘাত হানে কক্ষ জুড়ে। সামনের দৃশ্য দেখে সে স্থবির হয়ে যায়। দুচোখ দাও দাও করে জ্বলে ওঠে অগ্নিশিখা। তার শিরা উপশিরায় প্রতিটি রক্তকণা তখন উত্তপ্ত লাভার মতো ফুটতে শুরু করেছে। একে দেখছে সে, জবার কাছে অন্য এক পুরুষ। সে আর কিছু ভাবে না বা ভাবতে পারছে না। মুহূর্তেই তার ভেতরে জন্ম নেয় এক ভয়ঙ্কর রূপ, যা এতদিন কেউ দেখেনি। তার কণ্ঠস্বরে বজ্রধ্বনি। জবা। তার তীব্র হুঙ্কারে ঘুম ভেঙে চমকে উঠে জবা। হেলোমেলো চুল, বিভ্রান্ত চোখে সে কিছুই বুঝতে পারছে না। সামনে থাকা কালো ছায়ামূর্তির উপস্থিতি অনুভব করতেই শরীর কেঁপে ওঠে তার। আর সেই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে থাকা শেহবাজ যেন এক রক্তপিপাসু বাঘের রূপ ধারণ করে আছে, যা দেখে জবার অন্তরাত্মা কেঁপে উঠেছে ভয়ঙ্কর ভাবে। জবা কিছু বলতে যাবে, তখনই শেহবাজ নিজের কক্ষে টানানো বিশাল তলোয়ারটি এক ঝটকায় তুলে নেয়। ক্ষিপ্ত চরণে ছুটে আসে সে রহস্যময় আগন্তুকের দিকে। তবে সে আগে যেন পালানোর পথ ঠিক করে রেখেছিল। সেই মোতাবেক বারান্দার প্রান্ত ধরে লাফ দিয়ে মহলের দেয়াল টপকে ছায়ার মাঝে হারিয়ে যায় সে। শেহবাজ তবু থামে না। তার প্রতিটি শিরা উপশিরা তখন ক্রোধে দাও দাও করে চলছে। দেহের প্রতিটি কোষ হিংস্র প্রতিশোধের আগুনে ফেটে পড়ার অপেক্ষায়। চোখে মুখে এক ভয়ঙ্কর উন্মাদনা, রাগ, ঘৃণা, অবিশ্বাস সব একসঙ্গে মিলেমিশে ভয়ঙ্কর এক রূপ ধারণ করেছে। সে ঘুরে দাঁড়ায়, তার হিংস্র দৃষ্টি সোজা গিয়ে স্থির হয় জবার মুখে। এক মুহূর্তের জন্য সে দৃষ্টি সরায় না, তারপর বজ্রের মতো গর্জে ওঠে। চরিত্রহীনা নারী। তার কণ্ঠের প্রতিটি শব্দে যেন বিদ্যুৎ খেলে যায়, যেন মহলের প্রতিটি দেয়াল কেঁপে উঠে সেই গর্জনে। কিন্তু এতেও রাগ প্রশমিত হয় না। দানবের মতো ফুঁসে উঠে সে, আকাশ ফাটিয়ে আরেকবার চিৎকার করে। আমার অগোচরে কক্ষে অন্য পুরুষ ঢোকাস। জবার সমস্ত শরীর মুহূর্তের মধ্যে থার ছড়িয়ে কাঁপতে শুরু করে, যেন তার আত্মাটা এই শরীর থেকে বেরিয়ে যেতে চাইছে। দৃষ্টিতে অবিশ্বাস, মনে ভয়, কণ্ঠে আর্তনাদ নিয়ে জবা বলে ওঠে, আল্লাহর দোহাই লাগে এমন কথা বলবেন না। বিশ্বাস করুন, আমি কিছু জানি না, কিছুই বুঝতে পারছি না। কে ওই লোক? কেন এখানে এসেছে? আমি চিনি না তাকে। কিন্তু শেহবাজের কানে কোনো কিছুই প্রবেশ করে না। তার রাগ, তার অন্ধ প্রতিশোধ স্পৃহা সমস্ত যুক্তিকে ভস্ম করে দিয়েছে। চোখে আগুন নিয়ে সে ধীরে ধীরে এগিয়ে আসে জবার দিকে। প্রতিটি পদক্ষেপ বাতাস ভারী হয়ে আসে। চারিপাশের পরিবেশ থমকে যায়, সময় স্তব্ধ হয়ে যায়। জবা আতঙ্কে পিছু হতে থাকে, কিন্তু শেহবাজ তাকে আর এক পাও সরার সুযোগ দেয় না। তড়িৎ ব্যাগে তার লোহার মতো শক্ত হাতে জবার গলা চেপে ধরে। তার দৃষ্টিতে তখন এক চরম অবজ্ঞা, এক শীতল নিষ্ঠুরতা, কণ্ঠে ঝরে পড়ে অবিশ্বাসের দহন। তোর মতো কলঙ্কিনী নারীর কোনো স্থান নেই এই মহলে। এটুকুতেই শেষ নয়, পরে মুহূর্তেই বজ্রপাতের মতো জবার গালে নেমে আসে শেহবাজের কঠিন হাত। তীব্র চরের ধাক্কায় জবার শরীর চেপে ওঠে, মাথা এক পাশে ঝুলে পড়ে। কিন্তু সে ব্যথা অনুভব করে না, বরং সে অভিব্যক্তিহীন দৃষ্টিতে চেয়ে থাকে সামনের মানুষের দিকে। এই কি সেই পুরুষ যার ছোঁয়ায় ছিল জবার প্রতি ভালোবাসা? এই কি সেই পুরুষ যার অস্তিত্বে এখন সে আশ্রয় খুঁজে পেয়েছে? আজ সেই চোখে সে দেখতে পাচ্ছে ভয়ঙ্কর ঘৃণা, দেখতে পাচ্ছে এমন এক অভিশাপ যা তার সমস্ত শক্তিকে পুড়িয়ে ছাই করে দিতে চাইছে। জবা আর সহ্য করতে পারে না এমন দৃষ্টি। নিজের শরীরের সমস্ত ব্যথা ভুলে, সমস্ত অপমান বিস্তৃত হয়ে সে হঠাৎ শেহবাজের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে আর্তনাদ করে। আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু বলার সুযোগ দিন, শুনুন আমার কথা। তার কণ্ঠে অসহায় আকুতি, তার কান্না ভেঙে পড়া আত্মার আর্তনাদ। কিন্তু শেহবাজ, সে কি আদৌ শুনবে, নাকি তার অন্তরে জন্ম নেওয়া আগুনে জবাকে শুরু করে ভীষণ করে দিবে? কারণ আজ শেহবাজ কেবল প্রতিশ্রুতি নেশায় অন্ধ। ফলস্বরূপ সে বারংবার বলে যাচ্ছে, আজ আমি সব কলঙ্কিনী নারীর বিনাশ করব। শেহবাজের রাগের সীমা তখন সমস্ত বাক্য পূর্ণ করে এক ভয়ঙ্কর বিস্ফোরণের মতো প্রকাশ পায়। সে আবারও ছাপিয়ে পড়ে, তার লোহার মতো কঠিন হাত জবার গলা চেপে ধরে। জবা ছটফটে ওঠে, শ্বাসরুদ্ধ হয়ে যায় তার। বাতাস যেন ছুটে ছুটে তার ফুসফুস থেকে নিষ্কাশিত হয়ে যাচ্ছে। বুকের ভেতর চাপা কষ্টে জ্বলে যাচ্ছে প্রতিটি শিরা উপশিরা। চোখের সামনে ধীরে অন্ধকার নেমে আসে, দেহ নিস্তেজ হয়ে পড়ে। সে ভাবে হয়তো এটাই তার শেষ। তার মস্তিষ্ক ধীরে ধীরে উপলব্ধি করতে থাকে মৃত্যুর পরিণতি। শেহবাজের হাতের নির্মমতায় সে এক অবস্থাতে হয়ে রয়েছে, যেন জ্যাক
হয়ে যাবে। ঠিক তখনই প্রচন্ড শব্দে দরজা ধাক্কা দিয়ে খুলে যায়। ঝড়ের মতো কক্ষে প্রবেশ করে আলিয়া বানু আর জুনায়েদ। এমন পরিস্থিতি দেখে আলিয়া বানু চিৎকার করে ওঠে। শেহবাজ, জুনায়েদ দ্রুত দৌড়ে এসে শেহবাজকে টেনে সরিয়ে নেয়। মুক্তি পেয়ে জবা মেঝেতে লুটিয়ে পড়ে, গলা চেপে ধরে অনবরত কাশতে থাকে। বুক ভরে বাতাস নিতে চায়, কিন্তু শ্বাস যেন ফিরে আসতেই চাইছে না। তার নিস্তেজ অপমানিত শরীর মেঝেতে পড়ে থাকে, এক ভগ্ন আত্মার মতো। শেহবাজ কোনো কথা বলে না, ঠোঁটে প্রচন্ড রোষ, চোখে দাও দাও আগুন। ঝড়ের মতো কক্ষ ত্যাগ করে সে। আলিয়া বানু পেছন থেকে ডাকলেও সে এক মুহূর্ত থামে না, একবারও ফিরে তাকায় না। তার চলে যাওয়ার সাথে সাথে কক্ষে নেমে আসে এক ভৌতিক নীরবতা। ঠিক তখনই সেখানে তৌসিফ প্রবেশ করে, তার ঠোঁটে এক রহস্যময় কুটিল হাসি। ধীর পায়ে কক্ষের মাঝখানে এসে দাঁড়ায় সে, যেন নীরব নাটকের এক নতুন পর্দা উন্মোচন করতে এসেছে। তার তীক্ষ্ণ দৃষ্টি আলিয়া বানুর দিকে নিবদ্ধ হয়ে বলে ওঠে, চাচিজান, শেহবাজ তো মহল ছেড়ে চলে যাচ্ছে, আর এখানে যা দেখলাম তাতে বুঝতে পারছি রাগের কারণ আমাদের ভাবিজানি হবে, তাই না? তৌসিফের কণ্ঠের প্রতিটি শব্দ তীরের মতো বিদ্ধ হয় জবার অন্তরে। সে চমকে তাকায়। তৌসিফ আবার হাসে, তার কণ্ঠে এক অদ্ভুত ব্যঙ্গ। তা ভাবিজান, কি ঘটেছিল আপনাদের মাঝে? শেহবাজের এত রাগ হওয়ার কারণ কি? জাবা উত্তর দেয় না, সে মাথা নিচু করে বসে থাকে, এক বিধ্বস্ত অপমানিত নারীর ন্যায়, যার সমস্ত অস্তিত্বই যেন ধুলোয় মিশে গেছে। ঠিক তখনই আলিয়া বানুর কণ্ঠ তীব্র হয়ে ওঠে। দেখো মেয়ে, যদি জানতে পারি আমার ছেলে তোমার জন্য এত ক্রুদ্ধ হয়েছে, তবে আমি তোমায় ছাড়বো না। বলে তিনি ঝড়ের মতো বেরিয়ে যান কক্ষ থেকে। জুনায়েদ একবার থমকে দাঁড়ায়, তারপর মায়ের পিছনেই। চিন্তার ছাপ ফুটে ওঠে তার চোখে। তৌসিফ তখনও দাঁড়িয়ে, তার মুখে সে পরিচিত রহস্যময় হাসি, এক ধরনের তৃপ্তি, এক ধরনের শিকারীর আনন্দ, যেন সে ঠিক যেমনটা চেয়েছিল তেমনটাই হয়েছে। তারপর ধীর পায়ে বেড়ে যায় সে কক্ষ থেকে, আর মেঝেতে পড়ে থাকে এক ভগ্ন হৃদয়ের নিঃস্ব মূর্ছিয়ে যাওয়া জবা ফুল। জাবা নিঃশব্দে বসে থাকে। চারিপাশের ভারী বাতাসে ধুলোর সাথে মিশে আছে এক অব্যক্ত ক্রোধ, যা চারিদিকে থেকে তাকে চেপে ধরেছে। তার হাত ধীরে ধীরে উঠে আসে গলার উপর, সেখানে এখনো জলজল করছে শেহবাজের কঠোর আঙুলের গভীর চিহ্ন। তার চোখ শূন্য, যেন সমস্ত দৃষ্টি হারিয়ে ফেলেছে এক কঠিন যন্ত্রণার মধ্যে নিমজ্জিত সে। অথচ কোনো শব্দ বের হয় না। বুকের ভেতর এক তীব্র যন্ত্রণার ঢেউ আশ্রে পড়ছে, কিন্তু সে কাঁদতে পারছে না। তার মনে একটি প্রশ্ন ঘুরপাক খায়, নির্দয় মানুষটাকে ভালোবেসে আমি কি পেলাম? শুধুই অবিশ্বাস আর অপমান। শেহবাজের বহুবার রাগ দেখেছে যাবার প্রতি, কিন্তু আজকের মতো নিষ্ঠুরতা, আজকের মতো ভয়ঙ্কর রূপ তার সাথে কখনো দেখায়নি। এটা কি সেই মানুষ যার চোখে ছিল তার জন্য অগাধ মমতা, যে ভালোবাসা একসময় তাকে আগলে রেখেছিল? আজ সেই চোখে কিভাবে এতটা ঘৃণা ফুটে উঠল? জবা ব্যথিত মনে ভেবে উঠে, সে কি সত্যি বিশ্বাস করে নিয়েছে আমি কলঙ্কিত? চিন্তাটি মনে আসতেই যাবার শরীর অবশ হয়ে আসে। সে গভীর শ্বাস নিতে চেষ্টা করে, কিন্তু বুকের ভেতর সে শ্বাস আটকে যায়। ধীরে ধীরে উঠে দাঁড়ায় জবা, ফের দর্পণের সম্মুখে গিয়ে নিজেকে দেখে। এক বিধ্বস্ত শূন্য চোখের মেয়ে তাকিয়ে আছে তার দিকে, অসহায় অথচ অটল ভাবে। তারপরে সে শক্ত হয়ে দাঁড়ায়, চোখের অশ্রু মুছে আত্মস্থ কণ্ঠে বলে, আমি দুর্বল নই, দুর্বল তো অপরাধীরা হয়, কিন্তু আমি নিরপরাধ। এখন যদি আমি ভেঙে পড়ি তবে সে আমার কথা কখনোই শুনবে না, বিশ্বাসও করবে না, কিন্তু তাকে যে আমার কথা শুনতেই হবে। কিন্তু পরক্ষণেই মনে এক শীতল শঙ্কা উকি দেয়। উনি ফিরবেন তো? জাবা বসে আছে কক্ষের এক কোণে, পাথরের মতো স্থির হয়ে। রাত গভীর হয়ে গেছে, অথচ শেহবাজের কোনো খোঁজ নেই। সময় যেন থমকে গেছে তার জন্য। কক্ষের কোণে রাখা দ্বীপটি অনেক আগেই নিভে গেছে, শুধু জানালা দিয়ে আসা চাঁদের আলো তার বিমর্ষ মুখে পড়ছে। তার চোখ দুটি শুকিয়ে গেছে কান্নায়, প্রথমে ফুপানো, তারপর নীরব কান্না, শেষে নিঃশব্দ অপেক্ষা। শরীর অবশ হয়ে আসছে, ঠোঁট শুকিয়ে খসখসে হয়ে গেছে। তবু সে এক চুমুকও পানি খায়নি। রুকাইয়া এসেছিল একবার, হাতে করে খাবার নিয়ে, অনেক বুঝিয়েছে, অনুনয় করেছে, কিন্তু জবা একবারও মুখ খুলেনি। অবশেষে রুকাইয়া হতাশ হয়ে ফিরে গেছে তাকে এই অবস্থায় ফেলে। জবার মন বলছে শেহবাজ ফিরে আসবে, আসবেই,
কিন্তু সময় কেটে যাচ্ছে, রাত পেরিয়ে ভোর হয়ে এসেছে, তবু মহলের প্রান্তে তার ঘোড়ার খুরের শব্দ পড়েনি। ফের ক্লান্ত শরীর নিয়ে উঠে দাঁড়ায়, অবসন্ন চোখে সালাতে দাঁড়িয়ে যায়। সারা শরীর কাঁপছে, তবু সে হাত তুলে রবের কাছে মিনতি জানায়। সালাত শেষে দুর্বল শরীরটাকে টেনে নিয়ে মহলের মূল ফটকের দিকে এগিয়ে যায় সে। মনে হচ্ছে যদি একবার দরজার বাইরে তাকায় তবে হয়তো সে আবাসকে দেখতে পাবে। সেখানে যেতেই তৌসিফ এসে সম্মুখে দাঁড়ায় জবার। তার চোখে কুটিলতা আর রহস্য মিশে আছে। সে জবার নিকট এসে বলে ওঠে, ভাবিজান, এত সকালে এখানে আসলেন যে? নিশ্চয়ই সারা রাত ঘুমাননি। জবা কোনো উত্তর দেয় না। সে শেহবাজের খুঁজে এদিক ওদিক চায়। তখনই তৌসিফ ধীরে ধীরে বলে, আপনি শেহবাজের খোঁজ করছেন? ও তো আসেনি। আর যতটুকু জানি আপনি এখানে থাকা পর্যন্ত ও আসবেও না। ও তো এখন শান্তির জায়গায় আছে। এহেন কথায় জবা তৌসিফের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে ওঠে। মানে তৌসিফ দীর্ঘশ্বাস ফেলে, যেন সে খুবই দুঃখের কিছু বলতে চলেছে। শেহবাজ আপনাকে যে অবস্থায় দেখেছে তাতে আপনার বেঁচে থাকারই কথা না, কিন্তু আপনি তার স্ত্রী। সে হয়তো আপনাকে হত্যা করতেই পারেনি, তাই এড়িয়ে চলে গেছে নর্তকীদের কাছে নিজ মনোরঞ্জন করতে। এখন হয়তো তাদের সাথে সময় কাটাচ্ছে। এহেন বাক্যে জবার শরীরহীন হয়ে আসে, যেন রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, হৃৎপিণ্ড থেমে গেছে তার। ফলশ্রুতিতে মাথায় চিন্তাটাও এলো না তৌসিফ কি করে জানলো শেহবাজ তাকে কোন পরিস্থিতিতে দেখেছে। তার মস্তিষ্কও চলাচল বন্ধ হয়ে গেছে। সে কণ্ঠে অস্ফুট শ্বাস নিয়ে প্রশ্ন করে, আপনি কি বলতে চাইছেন? তৌসিফ একটু ঝুঁকে সে ঠান্ডা কণ্ঠে বলে, ও আপনাকে আর এই মহলে দেখতে চায় না। ও আপনাকে ছেড়ে চলে গেছে অন্য নারীর নিকটে চিরদিনের জন্য। বলেই তৌসিফ মুখ থেকে কটাক্ষের শব্দ বের করে আবার আফসোসের সাথে বলে ওঠে, আপনার জায়গায় অন্য নারী হলে এই মহল ছেড়ে দিত। সে যাই হোক, শেহবাজের জন্য অপেক্ষা করে লাভ নেই। আপনি ওকে ফিরে যান। বলেই তৌসিফ জবার অগোচরে মুখে কুটিল হাসি ফুটিয়ে সেখান থেকে চলে যায়। পেছনে রেখে যায় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া জবাকে। জবার সারা শরীর কাঁপছে। সে এক ধ্যানে তাকিয়ে আছে মূল ফটকের সামনে। সেখানটায় ঠিক কতক্ষণ দাঁড়িয়ে ছিল তার কোনো ইয়াত্তা নেই। ফের কিছু না ভেবে জবা দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, ঠিক আছে, আপনি যখন এটাই চাচ্ছেন তবে এটাই হোক। আমি থাকবো না এই মহলে, চলে যাব আপনার থেকে দূরে, ফিরবো না আর কোনোদিন। বলেই কান্না করে ওঠে জবা। ফের মনের ব্যথা নিয়ে বলে ওঠে, আপনি কি করে আপনার ফুলকে চরিত্রহীনা বলতে পারলেন? কি করে? একজন নারীর কাছে তার চরিত্র কতটা মূল্যবান সেটা আপনি জানেন? একটা কথাও বলার সুযোগ দেননি আপনি আমাকে। আমি আপনাকে ক্ষমা করব না, কোনো দিনও না, কারণ আমি চরিত্রহীনা নই। বলে জবা বাবারায়ের সম্মুখে অবশ দেহটাকে টেনে মহলের ফটকের সামনে দাঁড়াতেই প্রহরীরা দরজা থেকে দূরে সরে যায়। বিনা বাধায় জবা মহল থেকে বের হয়ে যায়, যেন প্রহরীরা পূর্ব অবগত ছিল জবার বাহিরে যাওয়া নিয়ে। জবা মহলের বাহিরে দাঁড়িয়ে একবার মহলটাকে তার অশ্রুসিক্ত নয়নে দেখে বলে ওঠে, সেই মহল আমার নিকট সোনার খাঁচা ছিল, যেখানে থেকে চলে যেতে চেয়েছি প্রতি মুহূর্তে। আজ সেখান থেকে যেতে যে এতটা কষ্ট হবে তা কখনো ভাবতেও পারিনি। বলে উদ্ভ্রান্তের ন্যায় জবা এগোতে থাকে মহল থেকে দূরে নিজের চিরচেনা নিরে। সময় গড়ায় কিন্তু জবার পথ ফুরায় না। সে চিরচেনা পথও আজ কেমন যেন অচেনা লাগছে তার। অশ্রুসিক্ত ঝাপসা নয়নে তবু এগোতে থাকে সে। সকাল কেটে দুপুর হয়, তীব্র রোদের একসোস এসে পড়ে জবার উপর। ঘাম বেয়ে সারা শরীর ভেজে ওঠে তার। অবশেষে নিজ গৃহের সম্মুখে এসে দাঁড়ায় সে। তখন জোনাকে জবাকে দেখে বুবু জান বলে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে আসিয়া বেগম ছুটে আসেন। মেয়েকে দেখে বুকের ভেতর শূন্যতা ছড়িয়ে পড়ে তার। জবাকে শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে ওঠেন, মা, তুই আইসোস? এতদিন পর আমার কথা মনে পড়লো। কে আইলো তোর লগে? জমিদার হুজুর আইছে? প্রশ্নের পর প্রশ্ন, কিন্তু তবু জবা নির্বাক, একটি উত্তর দেয় না। তার এই নির্লিপ্ততা কেবল হতাশায় বাড়ায় আসিয়া বেগমের মনে। মেয়েকে বুক থেকে সরিয়ে কিছু বলতে যাবেন, পরক্ষণে আটকে ওঠেন তিনি। জবার বিধ্বস্ত চেহারা, নিঃশেষিত দৃষ্টি দেখে এ কেমন রূপ নিয়েছে তার জবা। আতঙ্কে কেঁপে ওঠে তার কণ্ঠ। হাত বাড়িয়ে মেয়েকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করেন, জবা, ও মা, কি হয়েছে তোর? আসিয়া বেগমের প্রশ্ন শেষ হওয়ার আগেই জবার শরীর নিস্তেজ হয়ে লুটে পড়ে মাটিতে। বিস্ময়ে আতঙ্কে কেঁপে ওঠে তিনি। মুহূর্তের মধ্যে মেয়েকে শক্ত করে বুকে জড়িয়ে ধরেন, কণ্ঠ ফাটিয়ে চিৎকার করে ডাকেন স্বামীকে। চিৎকার শুনেই জবার বাবা ছুটে আসে ঘর থেকে। মেয়েকে নিথর পড়ে থাকতে দেখে দেরি না করে বিদ্যুৎ ব্যাগে কোলে তুলে নেন, যেন দেরির একটুখানি সুযোগও নেই। করে ঘরের পাশে চৌকিতে শুয়ে দেন জবাকে। স্বামী স্ত্রী দুজনেই
একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকেন, চোখে আতঙ্ক, কপালে গভীর ভাঁজ। এই ভয়াবহ দৃশ্য যেন তাদের অস্তিত্বকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। চঞ্চল চড়ুই পাখির ন্যায় ফুরফুরে ছিল তাদের মেয়েটি। তাকে আজ এই রকম নিথর ভাবে পড়ে থাকতে দেখে তাদের কলিজা ছিঁড়ে যায়। মনে হয় কেউ ধারালো ছুরি চালিয়ে দিয়েছে তাতে। আসিয়া বেগম হয়তো বিহ্বল অবস্থায় মেয়ের হাত পা জড়িয়ে ধরে তেল মালিশ করতে থাকেন। একটানা জবার নাম ধরে ডাকতে থাকেন, কিন্তু কোনো সাড়া নেই, যেন দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সে। ওদিকে জোনাকি গ্রামের কবিরাজকে আনতে গিয়েছিল, কিন্তু না পেয়ে বিমর্ষ মুখে ফিরে এসেছে। ফলশ্রুতিতে তারা আর দেরি না করে নিজেরাই প্রাণপণের চেষ্টা চালাচ্ছে যে কোনোভাবে জবার জ্ঞান ফিরিয়ে আনতে। ধরনী জুড়ে নেমে এসেছে গভীর রাতের নিস্তব্ধতা। জমিদার মহলের চারপাশ শুনশান নীরবতায় ডুবে আছে, যেন কোনো অদৃশ্য শক্তি মহলকে এক অদ্ভুত শূন্যতায় গ্রাস করেছে। কেবলমাত্র পাশের জঙ্গল থেকে মাঝে মাঝে কিছু রহস্যময় শব্দ ভেসে আসে। ঝিঝি পোকার ডাক, শুকনো পাতার মর্মধ্বনি, অচেনা কোনো প্রাণীর চাপা গর্জন। এই নিস্তব্ধতা হঠাৎ করেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায় শেহবাজের আগমনে। দীর্ঘ পথ পেরিয়ে মহলে প্রবেশ করে সে, কিন্তু আজ তাকে দেখে চিরচেনা শেহবাজ মনে হচ্ছে না। এ যেন এক ভিন্ন মানুষ, অগোছালো, ক্লান্ত, বিধ্বস্ত। পাগলের মতো সে এগিয়ে আসে, তার চোখের নিচে গভীর ক্লান্তির ছাপ। চুল এলোমেলো, পাঞ্জাবির বোতাম বেমানান ভাবে উন্মুক্ত। তার চলাফেরার ভারী অবসাদ, যেন শরীরের প্রতিটি অঙ্গ অবশ হয়ে আসছে। শেহবাজ কোনো দিকে না তাকিয়ে সরাসরি নিজের কক্ষের দিকে এগিয়ে যায়। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে, কিন্তু মুহূর্তেই থমকে দাঁড়ায়। কক্ষ শূন্য, কোথাও যাবার অস্তিত্ব নেই। তার বুকের ভেতর ধক করে ওঠে। জাবাকে কোথাও দেখতে না পেয়ে সে প্রথমে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, যেন বিশ্বাসই করতে পারছে না। এরপর ছুটে কক্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খুঁজতে থাকে। আলমারি, জানালার পাশে, বিশ্রামের ছোট কক্ষে, বারান্দার প্রতিটি কোণ উল্টে পাল্টে দেখে, কিন্তু কোথাও যাবার দেখা নেই। এক অদ্ভুত আতঙ্ক তার শরীর দ্বারা বেয়ে নেমে আসে। এই মুহূর্তে মাথার ভেতর কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যাবা কোথায়? সে ভালো আছে তো? তার নিঃশ্বাস দ্রুত হয়ে আসে। হাতে ধরা মোটা পর্দার কাপড় শক্ত করে মুষ্টিবদ্ধ করে ধরে। এমন অনুভূতি সে আগে কখনো অনুভব করেনি। এই শূন্যতা, এই অস্থিরতা, এই ভয়, যাবার অগোচরে থাকা যেন তার অস্তিত্বকে ধ্বংস করে দিচ্ছে। এক মুহূর্তের জন্য তার চোখের সামনে গতকালের দৃশ্য ভেসে ওঠে। জাবাকে করা তার আঘাত, যাবার চোখের জল, তার অভিমানী চাহনি। শেহবাজের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। সে চিৎকার করে ডেকে ওঠে, আম্মি জান। তার কণ্ঠস্বর মহল কাঁপিয়ে তোলে। এক মুহূর্তে সারা মহলে তার গর্জন প্রতিধ্বনিত হয়। আলিয়া বানু ছুটে আসে, সঙ্গে বাকিরাও। দরজার কাছে দাঁড়িয়ে আলিয়া বানু উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করেন, কি হয়েছে আব্বা? শেহবাজ তীব্র চোখে তাকিয়ে বলে ওঠে, আম্মি জান, জবা কোথায়? আলিয়া বানু হতভম্ব হয়ে কক্ষের চারপাশে চোখ বুলিয়ে নেন, কিন্তু জবাকে কোথাও দেখতে না পেয়ে বিস্মিত কণ্ঠে বলেন, ওর তো কক্ষে থাকার কথা। তিনি সঙ্গে সঙ্গে দাসীদের দিকে তাকিয়ে জানতে চান, তোমরা কেউ বলতে পারবে জমিদার গিন্নি কোথায় গিয়েছে? কেউ কিছু বলে না, সবাই নতজানু হয়ে থাকে। অবশেষে একজন দাসী ভয়ে ভয়ে বলে, বেগম সাহেবা, সকালে যখন আমি বাগানে কাজ করছিলাম তখন তাকে মহল থেকে বের হতে দেখেছিলাম। এহেন কথায় শেহবাজের মুখ অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। গর্জে সে মাতা আলিয়া বানুর পানে চেয়ে বলে ওঠে, জবা সকাল থেকে মহলের বাইরে, আর তোমরা কেউ জানো না? বাহ, চমৎকার। এই হলো তোমাদের দায়িত্ব। মির্জানগরের জমিদার গিন্নির খোঁজই কেউ রাখো না? এহেন পরিস্থিতিতে শাহেলা বানু কঠিন কণ্ঠে বলে ওঠেন, শেহবাজ, তুমি ভাবিজানকে কথা শোনাচ্ছ কেন? এখানে দোষ জবার। তার সাহস কি করে হয় মহল ছেড়ে যাওয়ার? শেহবাজ রক্তে চক্ষু করে তাকাতেই শাহেলা বানু চুপসে যান। আলিয়া বানু এবার শান্ত স্বরে বলেন, আব্বা, একটু শান্ত হোক। আমি ভেবেছিলাম কালকের ঘটনার কারণে জবা কক্ষ থেকে বের হয়নি, তাই খোঁজ নিনি। এটা আমার ভুল হয়েছে। কিন্তু শেহবাজের কানে কোনো কথা ঢুকছে না। রাগ, চিন্তা, উদ্বেগে তার শরীর কাঁপছে। একটা প্রশ্ন তার মাথায়, জামা ঠিক আছে তো? এহেন সময় তৌসিফ তিক্ত কণ্ঠে বলে, এসব কথা পরে হবে। ভাবিজান কোথায় গেছে সেটা সকলে ভাবো। উনি আবার শেহবাজকে ছেড়ে অন্য কারোর সাথে যায়নি তো? তৌসিফের কথা শোনা মাত্রই শেহবাজ গর্জে ওঠে। পরে মুহূর্তেই বজ্রের মতো ঝাঁপিয়ে পড়ে তৌসিফের দিকে। শক্ত হাতে তার গলা চেপে ধরে হুঙ্কার দিয়ে বলে, আমার ফুল সম্পর্কে কোনো বাজে কথা বললে তোর জিভ আমি
টেনে ছিড়ব। তৌসিফ ছটফট করতে থাকে। শাহালা বানু আতঙ্কিত কণ্ঠে চিৎকার করেন, শেহবাজ, ছাড়ো আমার পুত্রকে, ও ভুল কিছু বলেনি। গতকাল তোমাদের ঝগড়া হলো কেন? নিশ্চয়ই তুমি জবার মধ্যে কিছু খারাপ দেখেছিলে, তাই হয়েছে। সেই ভিত্তিতেই আমার পুত্র কথাগুলো বলছে। এহেন কথা শুনেই শাহবাজের ক্রোধের মাত্রা চরমে পৌঁছে যায়। তীব্র কণ্ঠে চেঁচে ওঠে সে, খামোশ! আর একবার যদি আমার অর্ধাঙ্গিনীর নামে যদি কেউ বাজে কথা বলেন তবে আমি ভুলে যাব আপনি আমার চাচি। শাহালা বানু ভয় পেয়ে যান। তৌসিফের শ্বাসরুদ্ধ হতে চলেছে। শাহবাজ কোনোভাবেই তাকে ছাড়ছে না। সেই মুহূর্তে এক দাসী ছুটে এসে বলে, জমিদার হুজুর, এক ব্যক্তি আপনাকে দেখতে এসেছে। কিন্তু শাহবাজ কিছু শুনতে পায় না। তার হাতের চাপ আরো শক্ত হয়ে আসে। তৌসিফের মুখ নীল হতে থাকে। তখনই দাসী আবার কাঁপা কণ্ঠে বলে, হুজুর, তিনি জমিদার গিন্নির বাপের বাড়ি থেকে এসেছেন। দাসের মুখ থেকে এহেন কথা শোনা মাত্রই শাহবাজের মুখের রেখাগুলো কিছুটা শিথিল হয়ে ওঠে। এক নিমিষে তৌসিফকে ছেড়ে সামনে পা বাড়ায় সে। আর তৌসিফ মাটিতে হুমড়ি খেয়ে পড়ে অসহায়ভাবে গলা চেপে ধরে অনবরত কাশতে থাকে। শাহবাজ দীপ্ত পদক্ষেপে লোকটির সামনে গিয়ে দাঁড়ায়। তার দৃষ্টির শীতলতা যেন বাতাসকেও থমকে দেয়। চোখ স্থির, বিদ্ধ করা দৃষ্টি নিয়ে কড়া গলায় প্রশ্ন করে, এখানে আসার কারণ? শীতল অথচ প্রচন্ড চাপা ক্রোধে ঠাসা কণ্ঠ শুনে লোকটির ভেতর শিউরে ওঠে। শরীর কেঁপে যায় ভয়ে। দ্রুত নতজানু হয়ে মাথা নিচু করে অস্ফুট স্বরে বলে ওঠে, হুজুর, জবা না মানে জমিদার গিন্নি তার বাপের বাড়ি সহিং সালামতে পৌঁছেছেন। আমি এইদিকে আসার দরুন তার পিতা আপনারের বিষয়টা জানাইতে কইছেন। তার কণ্ঠে আতঙ্ক স্পষ্ট। বুকের ভেতর দৌড়ো দৌড়ো কাঁপুনি, যেন ভুল শব্দ উচ্চারণ করলেই বজ্রপাত নেমে আসবে। লোকটি কথাগুলো বলেই শাহবাজের দৃষ্টির সামনে থেকে বিদায় নেওয়ার জন্য তড়িঘড়ি পায়ে সরে যায়। মহলের চৌহদ্দি পেরিয়ে মিলিয়ে যায় অন্ধকারে। তার বাক্যগুলো শাহবাজের মনের উপর থেকে এক অদৃশ্য ভার সরে নেয়। খানিকটা নিশ্চিন্ত হয় সে। জবা ঠিকঠাক তার গন্তব্যে পৌঁছেছে, এটাই আপাতত স্বস্তির বিষয়। কিন্তু এই স্বস্তির স্থায়িত্ব হয় ক্ষণিকের জন্য। পরক্ষণই নিভে যাওয়া ক্রোধ আবার দাও দাও করে জ্বলে ওঠে। চোখ দুটো অগ্নিদীপ্ত হয়ে ওঠে। দাঁতে দাঁত চেপে ফিসফিসিয়ে বলে ওঠে, জবা ফুল, এত বড় দুঃসাহস! তুমি আমার অনুমতি ব্যতীত নিজ পিতামাতার কাছে গিয়েছ? এই দুঃসাহসিকতার শাস্তি তো তোমায় পেতেই হবে। বলে প্রবল ক্রোধে মহল ছাড়তে উদ্যত হয় সে। কিন্তু ঠিক তখনই পেছন থেকে এক পরিচিত কণ্ঠ তাকে থামিয়ে দেয়। আব্বা, নিশ্চয়ই জবার কাছে যাচ্ছ? শাহবাজ থমকে দাঁড়ায়। আলিয়া বানু ধীর পায়ের সামনে এগিয়ে আসে। স্থির অথচ কোমল কণ্ঠে বলেন, আমি বলছি কি, কাল প্রবাদ হলে না হয়ে যাও। তোমার গতকালের ব্যবহারটা খুবই ভয়ঙ্কর ছিল, তাই জবা হয়তো বয়ে চলে গেছে। তাই আজ থেকে তার পিতামাতার সঙ্গে থাকতে দাও। শাহবাজ কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থাকে। তার কঠোর মুখবয়বে অজানা চিত্ত রেখা খেলে যায়। তারপর ধীর গতিতে নিজের পদযুগল ঘুরিয়ে নেয়। কোনো প্রতিক্রিয়া ছাড়াই পা বাড়ায় নিজের কক্ষের দিকে। অন্যদিকে জবার জ্ঞান ফিরেছে অনেক আগেই। সে তখন থেকে এসে নিস্তেজ হয়ে বসে আছে। আসিয়া বেগম বারবার প্রশ্ন করে মেয়েকে, কনা মা, কি হইছে? আমাকে অনেক চিন্তা হইতাছে তো। আসিয়া বেগমের কথায় জবা একবার তার পানে চায়, একবার তার পিতার পানে। ফের মা বাবার নিকট এগিয়ে গিয়ে তাদের কাঁধে মাথা রেখে অসহায় ভাবে শান্ত কণ্ঠে সে নিজের চিরচেনা বলিতে বলে ওঠে, আম্মা, আব্বা, তোমরা একটু আমার মাথায় হাত বুলাইয়া দাও, আমি একটু ঘুমামু। জবান এহেন কথা শুনে তাদের বুকের ভেতর মুচুর দিয়ে ওঠে। যেন কিছু একটা দুর্বেদ্য যন্ত্রণা ছুঁয়ে গেল তাদের হৃদয়। বড় কিছু ঘটে গেছে, এই সত্যটা গভীরভাবে উপলব্ধি করে তারা, কিন্তু কোনো প্রশ্ন করে না। জবান মাথায় ধীরে ধীরে হাত বুলিয়ে যায়। নিঃশব্দে তাকে আশ্বাস দেওয়ার ব্যর্থ চেষ্টা করে। কিছুক্ষণ পার হতেই তারা জবার শরীরে কোনো নড়াচড়া নেই দেখে ভাবে হয়তো সে নিদ্রার কোলে ঢলে পড়েছে, তাই তাকে শুয়ে রেখে নিঃশব্দে সরে যায়, যেন নিশ্চিন্তে একটু হলেও স্বস্তিতে ঘুমাতে পারে মেয়েটা। শুধু জোনাকি থেকে যায় নীরবে তার পাশে শুয়ে। ঠিক তখনই জবা ক্লান্ত নিস্তেজ চোখ মেলে তাকায়। বোঝা যাচ্ছে ঘুম তার চোখে এক বিন্দু ধরা দেয়নি। দীর্ঘশ্বাস ভারী হয়ে ওঠে তার বুকে জমে থাকা কষ্ট। হঠাৎ মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে সে।
কালো সে শেহবাজের বুকের উষ্ণতায় ছিল, অথচ আজ তার থেকে কতটা দূরে, কতটা বিচ্ছিন্ন হয়ে আছে। নিজেকে সামলানোর চেষ্টা করে জবা, বারবার চোখের পানি মুছতে চায়, কিন্তু ব্যর্থ হয়। কারণ নয়ন হতে যে অশ্রুর বন্যা বইছে, এই অশ্রু কতক্ষণ মুছে কোলানো যাবে? তাই নিঃশব্দে কেটে যাচ্ছে সে। তার কান্নার শব্দ মিলিয়ে যায় রাতের নিস্তব্ধতায় আর করে ঘরে ভেসে আসা বন্য প্রাণীর শব্দে। শেহবাজ নিঃসঙ্গ বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে আছে। চাঁদের আবছা আলোয় তার মুখটা আরো গভীর, আরো মলিন দেখায়। ক্লান্তিতে শরীর অবসন্ন, কিন্তু চোখে এক মুহূর্তের জন্য ঘুম নেই। অজানা এক শূন্যতা তাকে গ্রাস করে রেখেছে, এমন শূন্যতা যা হৃদয়কে রক্তাক্ত করে দেয়। গভীর নিঃশ্বাস ফেলে সে একবার আকাশের দিকে তাকায়, তারপর অন্ধকার আকাশে ঝাপসা চাঁদটার দিকে চেয়ে নিঃশব্দে বলে ওঠে, এ কেমন তুমি যে নিঃশ্বাস আটকে দেয়? এ কেমন দুঃখ যে তোমার নামেই বাঁচতে শেখায়? এ কেমন আমি যে তোমায় ভুলতে পারি না? অবিরাম খুঁজি, তবুও কোথাও পাই না। এ কেমন তুমি যে হারিয়েও থাকো প্রাণে? বাতাসে বৃষ্টিতে নীরবে কাদা গানে, বেদনার ছোঁয়ায় ভালোবাসা করে, তোমার অনুপস্থিতিতে হৃদয়ে দংশন করে। এ কেমন প্রেম যে না থাকতেও রয়? এ কেমন তুমি যে আমাকে হারায়? কথাগুলো শেষ করে শেহবাজ গভীর দীর্ঘশ্বাস ফেলে, ফের অস্থির বুক নিয়ে ধীর পায়ে নিজের কক্ষে ফিরে যায়। দরজা বন্ধ করে সোজা গিয়ে দাঁড়ায় দর্পণের সম্মুখে। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, যাকে দেখে মনে হচ্ছে অন্ধকারে দাঁড়িয়ে থাকা এক হতভাগ্য প্রেমিক, যার চোখের গভীরে যেমন বেঁধেছে অপরাধবোধ, বেদনা আর একরাশ অস্থিরতা। তারপর একদম শান্ত গম্ভীর স্বরে ফিসফিস করে বলে ওঠে, ফুল, খুব বেশি কি তোমায় কষ্ট দিয়ে ফেলেছি? আমি জানি তুমি আমার নিষ্পাপ ফুল, যার শরীরে কোনো কলঙ্ক নেই। বিশ্বাস করো, তখন আমার মাথা ঠিক ছিল না তোমার উপর কারো ছায়া দেখে। কথাগুলো বলে শেহবাজ ফের ক্রোধান্বিত হয়ে বলে ওঠে, যে তোমার শয়নরত অবস্থায় তোমার নিকট আসার দুঃসাহসিকতা দেখিয়েছে, তার কলিজা আমি শেহবাজ মির্জা টেনে বের করব খুব শীঘ্রই। কথাগুলো বলে শেহবাজ আর একবার দর্পণের পানে চেয়ে বলে ওঠে, আমাকে ছেড়ে যাওয়ার দুঃসাহসিকতা দেখানোর জন্য তোমাকেও শাস্তি পেতে হবে, নির্বোধ ফুল। অন্যদিকে রুকাইয়া জুনায়েদের বুকের সাথে লেপ্টে বারবার বলতে থাকে, দোষ আমারই, একটাবার অন্তত মেয়েটার খোঁজ নেওয়া উচিত ছিল, কিন্তু আমি সেটা করলাম না। ভেবেছিলাম একা একা সব ঠিক হয়ে যাবে। রুকাইয়ার কথা শুনে জুনায়েদ রুকাইয়াকে আরো নিজ বুকের সাথে লেপ্টে নিয়ে বলে ওঠে, তুমি ভুল করনি, আমরা সবই এটাই ভেবেছিলাম, তাই নিজেকে একা দোষ দেওয়া বন্ধ করো। জুনায়েদের কথা শুনে রুকাইয়া নিঃশব্দে তার বুকের আরো গভীরে সেধিয়ে যায়, যেন এই উষ্ণ আশ্রয় তার সমস্ত দুঃখ কষ্ট শুষে নেবে, সমস্ত ভাবনার ভার লাঘব করবে। অন্যদিকে সেই রাত শেহবাজ ও জবার জন্য এক বিভীষিকাময় অধ্যায় হয়ে নামে। শরীরের দূরত্ব থাকলেও মনে নেই সেই দূরত্ব। তারা একে অপরের চিন্তার শৃঙ্খলে এমনভাবে বন্দী যে এক মুহূর্তের জন্য মুক্তি মেলেনি একে অপর হতে। ভোরের আকাশ রক্তিম আভায় আচ্ছাদিত, পূর্ব দিগন্তে সূর্যের প্রথম কিরণ প্রসারিত হতেই প্রকৃতি স্নিগ্ধ আলোর স্নানে অবগাহন করে। ঘাসের উপর দিয়ে বয়ে যাওয়া নির্মল বাতাস আর পাখির মধুর কলরব নতুন দিনের আগমনী বার্তা বহন করে। সারা রাত শেহবাজ দাঁড়িয়ে কাটিয়েছে এক নিঃশব্দ প্রহরী, এক নির্বিকার জমিদারের ন্যায়। ক্লান্তি তার শরীরের প্রতিটি কোণে থাবা বসালেও চোখের দৃষ্টিতে কোনো অবসাদ নেই, নেই কোনো দুর্বলতার ছাপ। ফজরের আজান কানে আসতে সে শীতল নির্লিপ্ত পায় সালাত আদায় করে, তারপর মহল হতে বের হয়ে দৃঢ় হাতে নিজের ঘোড়ার লাগাম টেনে ধরে। মুহূর্তের মধ্যে বজ্র নিনাদে তার ঘোড়া ছুটে চলে জবা নামক গন্তব্যস্থলের পানে। মহলের বাইরে দাস দাসীদের চোখ একযোগে শেহবাজের উপর নিবদ্ধ হয়ে রয়েছে। আজকের শেহবাজ তাদের কাছে এক ভিন্ন রূপে আবির্ভূত হয়েছে, যা তারা কখনো কল্পনাও করেনি। যে জমিদার তার শক্তি, কঠোরতা ও নির্লিপ্ততায় পুরো মহলকে তছনছ করত, সে আজ অস্থির উদ্বিগ্ন শুধু একমাত্র তার অর্ধাঙ্গিনীর জন্য। এমন দৃশ্য কেউ কল্পনাও করেনি, বললে বিশ্বাস করতো না হয়তো, যদি না আজ তা নিজেদের চোখে দেখত।
শেহবাজের ঘোড়া বজ্রের মতো গর্জন করে ছুটে যায় ধুলি ঝড় তুলে। খানিক সময়ের মধ্যে এসে দাঁড়ায় জবার গৃহের সম্মুখে। সেই অপ্রত্যাশিত আগমন সবার অবচেতন মনকে শিহরিত করে দেয়। জবার পিতা মাতা উদ্বেগে দ্রুত বাইরে চলে আসেন এবং সেখানে দাঁড়িয়ে থাকা শেহবাজকে দেখে তারা একে অপরের দিকে তাকিয়ে বিস্ময়ে স্তম্ভিত হয়ে যায়। কোনো বিলম্ব না করেই তারা দ্রুত এগিয়ে আসে, সম্ভ্রমে তাকে অভ্যর্থনা জানায়। শেহবাজের জন্য আসন বিছানো হয় আর আসিয়া বেগম ব্যস্ত পদক্ষেপে শীতল পানি আনতে চলে যান। ঠিক সেই মুহূর্তে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা জবার দৃষ্টি শেহবাজের উপর পড়তেই তার অস্তিত্ব কেঁপে ওঠে। বুকের গভীরে দাবানলের মতো এক আকুলতা জ্বলে ওঠে। সমস্ত বাঁধন ছিন্ন করে সে ছুটে যেতে চায় শেহবাজের উষ্ণতার আড়ালে নিজেকে হারিয়ে ফেলতে, অথচ বাস্তবতা শীতল লোহার মতো তার পথ রুদ্ধ করে দাঁড়ায়। স্মৃতির অন্ধকার ছায়া মনের উপর নেমে আসে। অতীতের প্রতিটি কঠোর শব্দ, প্রতিটি দগদগে ক্ষত তার হৃদয় শিকল পরে দেয়। আবেগের প্রবল ঢেউ এক নিমিষে স্তব্ধ হয়ে যায়। এক মুহূর্তে আনন্দের আবহ বিলীন হয়ে যায়। মুখাবয়বে অমাবস্যার অন্ধকারের মতো গম্ভীরতা ছড়িয়ে পড়ে। সে একে একে পদক্ষেপ বাড়িয়ে নিজের কক্ষে প্রবেশ করে, দৃঢ় হাতে দরজা বন্ধ করে দেয়, যেন এক অটল শিলায় নিজেকে সুরক্ষিত করেছে। যাবার এমন আচরণে তার পিতা মাতা ও বোন স্তম্ভিত হয়ে যায়, অবাক বিস্ময়ে একে অপরের দিকে চেয়ে থাকে। তারা কিছু বুঝে ওঠার আগেই শেহবাজের মুখাবয়বে এক ভয়াবহ পরিবর্তন ঘটে। তার দৃষ্টিতে ক্রোধের অনল শিখা জ্বলতে থাকে, চোয়াল দৃঢ় হয়ে ওঠে, যেন প্রতিটি স্নায়ু একযোগে চেপে ধরেছে। মুহূর্তের মধ্যে সে আশ্রে পড়ে জবার পিছু। দরজার সামনে দাঁড়িয়ে অনবরত পাথরের মতো কঠিন আঘাত করে বলতে থাকে, ফুল, দরজা খোলো। তার কণ্ঠে হুঙ্কারের মতো গম্ভীরতা নিয়ে ফের বলে ওঠে, তোমার সাহস হয় কি করে আমাকে দেখে দরজা বন্ধ করার? শেহবাজের হুঙ্কারে পুরো বাড়ি কেঁপে ওঠে। যাবার পিতা মাতা ও বোন ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। তারা একসঙ্গে অনুনয় করে, জবা, দরজা খোল মা, এমন করিস না। কিন্তু জবা নিশ্চুপ। শেহবাজ এবার আরো কঠোর হয়ে ওঠে, তার কণ্ঠ ধারালো হয়ে ওঠে, আমার সঙ্গে রাগ দেখাচ্ছেন? জবা ফুল, ভুলে যাবেন না আমি কে। ভালোভাবে বলছি, দরজা খুলুন। তবু জবা দরজা খুলে না। শেহবাজ এবার ধৈর্য হারায়, গর্জে উঠে সে বলে, ঠিক আছে, যেহেতু তুমি দরজা খুলবে না, আর যেহেতু এই দরজা আমাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি করছে, তাহলে আমি নিজেই এই বাধা সরিয়ে দিচ্ছি। তার শেষ কথায় বজ্রপাতের মতো ভয় ছড়িয়ে পড়ে জবার মনে। মুহূর্তের মধ্যে সে হতবাক হয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতে শেহবাজ প্রবল দৃঢ়তায় কক্ষে প্রবেশ করে, এক ঝটকায় দরজা বন্ধ করে দেয়। বাইরে দাঁড়িয়ে থাকা সবাই নিঃশব্দে শ্বাস রুদ্ধ করে দাঁড়িয়ে থাকে, কারণ আজ শেহবাজ মির্জার চোখে যে আগুন জ্বলছে তা এক মুহূর্তেই সবকিছু ছাই করে দেওয়ার ক্ষমতা রাখে। শেহবাজকে এভাবে কক্ষে ঢুকতে দেখে জবা ভয়ে দু কদম পিছিয়ে যায়। তখনই শেহবাজ জবার একদম নিকটে গিয়ে তার থুতনি চেপে ধরে বলে ওঠে, তোমার খুব সাহস বেড়েছে ফুল। আমার অনুমতিবিহীন তুমি এত দূর আসার সাহস দেখিয়েছ, তার উপর আবার এখন যা করলে তার শাস্তি তোমায় আমি কড়াই গন্ডাই দেব। তবে এখন না, সেটা মহলে ফিরে। মহলে ফেরার কথা শোনা মাত্রই জবা তীব্র বেগে বলে ওঠে, আমি ফিরবো না মহলে, আমি এখানেই থাকবো। জবার কথা শুনে শেহবাজের দৃষ্টি মুহূর্তে রক্তিম আগুনে জ্বলে ওঠে। তার চোখের গভীর ক্রোধের তাণ্ডব শুরু হয়। সেই দৃষ্টির সামনে দাঁড়িয়ে জবার শির দ্বারা বেশ শীতল স্রোত নেমে যায়। সে ভয় পেয়ে এক পা পিছিয়ে আসতে চায়, কিন্তু ঠিক তখনই শেহবাজ চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়, যেন নিজেকে সংযত রাখার ব্যর্থ চেষ্টা করছে। পরক্ষণে কোনো সতর্কতা ছাড়াই জবাকে বাহুতে তুলে নেয় সে। শক্তিশালী হাতে তাকে বুকের সঙ্গে চেপে ধরে বিছানায় শুয়ে পড়ে। জবার শরীরের প্রতিটি স্নায়ু বিদ্রোহ করতে চায়। সে ছটফট করে ওঠে, কিন্তু শেহবাজের শক্ত গ্রাস থেকে মুক্তি পাওয়া তার পক্ষে অসম্ভব। জবা আতঙ্কে ছটফট করে বলে ওঠে, কি করছেন, ছাড়ুন আমায়। কিন্তু শেহবাজ নির্বিকার, গভীর নিষ্ঠুরতায় চোখ বন্ধ করে রাখে, যেন এই মুহূর্তে জবার প্রতিরোধ তার কাছে অর্থহীন। তবু জবার নড়াচড়ায় শেহবাজ বলে ওঠে, ফুল, যত ছটফটানি আছে তা পরে করো, এখন আপাতত একটু শান্তিতে ঘুমাতে দাও। তুমি হিনা এক বিন্দুও ঘুমাতে পারিনি। শেহবাজ এক চুলো ছাড় না দিয়ে জবাকে আরো দৃঢ়ভাবে বুকের সাথে চেপে ধরে, যেন এই বাঁধন ছিন্ন করার ক্ষমতা কারণেই, এমনকি জবার নিজেরও না।
শ্বাস প্রশ্বাসের তীব্রতা মিলেমিশে এক হয়ে যায়। বুকের মাঝে অনবরত বয়ে চলা ঝড় ধীরে ধীরে স্তিমিত হয়। জবা আর প্রতিরোধ করে না। সেও যে তার ফুসু বাবুকে ছাড়া নিদ্রাহীন রয়েছে। তারও শরীর ক্লান্ত, মন অবসন্ন। এই উষ্ণতার এই আশ্রয়ের প্রয়োজন তারও ছিল। শেহবাজের বুকের কাছে মাথা গুজে এক দীর্ঘশ্বাস ফেলে। সমস্ত প্রতিরোধের ইতি টানে জবা। নাড়াচড়া থামিয়ে চোখ বন্ধ করে নেয় সে, যেন এই মুহূর্তের প্রশান্তি আরেকবার হারিয়ে যেতে না পারে। জবার এই নিস্তব্ধ আত্মসমর্পণে শেহবাজের ঠোঁটের কোণে এক প্রশান্ত হাসি খেলে যায়। অবশেষে দুই ক্লান্ত হৃদয়ের সমস্ত অস্থিরতা পেছনে ফেলে একসাথে চলে যায় গভীর নিঃশব্দ শান্তিপূর্ণ ঘুমের অতল গহ্বরে। তবে এখন প্রশ্ন থাকে, জবা কি ভুলে গেল শেহবাজের বলা তীক্ষ্ণ বাক্যগুলো, নাকি ক্ষমা করে দিল তার ফুসু বাবুকে? সকাল থেকে দুপুর গড়িয়ে গেছে, সময়ের ভারী ছায়া ঘরের প্রতিটি কোণে লুটিয়ে আছে। শেহবাজ নিঃশ্বাস ভারী করে প্রশান্তির ঘুমে ডুবেছিল, কিন্তু হঠাৎই তার চোখ দুটি দপ করে খুলে যায়। পাশ ফিরে তাকাতেই তার ভ্রু কুঁচকে ওঠে। শয্যা শূন্য, জবা নেই। এক মুহূর্তের জন্য তার মস্তিষ্ক শূন্য হয়ে যায়। পরের মুহূর্তে কপালে ভাঁজ পড়ে। নিঃশব্দে জমে উঠে উদ্বেগের শীতল কুয়াশা, যার মধ্যে মিশে থাকে সূক্ষ্ম কিন্তু গভীর অসহনশীলতা। জবা কোথায়? আবার কি তার অনুমতি ছাড়াই কোথাও গেছে? এই চিন্তাটা বজ্রপাতের মতো আঘাত হানে তার মনে। শেহবাজ ক্ষিপ্র গতিতে উঠে দাঁড়ায়, এক টানে দরজা খুলে নেয়। গলার স্বর বজ্রের মতো গম্ভীর হয়ে ওঠে। জবা ফুল, জবা ফুল। কিন্তু চারপাশ নিস্তব্ধ, কোথাও কোনো সাড়া নেই। সময় যেন জমাট বেঁধে আছে, বাতাস পর্যন্ত স্থবির। শেহবাজের ভিতর অজানা অস্থিরতার জন্ম নেয়। মুখের গহীনে ছড়িয়ে পড়ে শূন্যতার এক শীতল স্রোত। এক মুহূর্ত দেরি না করে সে দ্রুত ঘর ছাড়ে। ভারী পদক্ষেপে উঠোনে পা রাখতেই দৃষ্টি আটকে যায়। সামনে জবা বসে আছে, হাঁসের ছানাপোনাদের খাবার দিচ্ছে। চোখে এক অপার্থিব শান্তি, কোমল দৃষ্টিতে ছোট্ট প্রাণীগুলোকে দেখছে, যেন তার পুরো পৃথিবী এই মুহূর্তের মধ্যে সীমাবদ্ধ। শেহবাজ দাঁড়িয়ে পড়ে, দৃষ্টি গাঢ় হয়ে আসে। মনের গভীরে অদ্ভুত এক প্রশান্তি খেলা করে। ধীরে ধীরে এগিয়ে যায়, শব্দহীনভাবে নিঃশ্বাসের স্পন্দন পর্যন্ত চাপা রেখে। শেহবাজ নীরবে জবার ঠিক পেছনে এসে দাঁড়ায়। তার দীর্ঘ ছায়া নিঃশব্দে গড়িয়ে পড়ে জবার উপর। ছায়ার অস্তিত্ব টের পেয়ে জবা সচকিত হয়, দ্রুত পেছনে ফিরে তাকায়। দুজনের দৃষ্টি মিলতে জবা তড়িঘড়ি উঠে দাঁড়ায়, সেখান হতে সরে যাওয়ার প্রয়াস করে। কিন্তু ঠিক তখনই শেহবাজ দৃঢ় হাতে তার কবজি চেপে ধরে। কণ্ঠস্বর শীতল অথচ গভীর করে বলে, ফুল, এই দিকে তাকাও। জবা সংকোচ ভরে তার পানে দৃষ্টি ফেরায়। শেহবাজের চোখে তখন চিন্তামগ্ন এক তীক্ষ্ণ আলোড়ন। সেই দৃষ্টির ভারে জবা আরো অস্বস্তিতে পড়ে। তখনই শেহবাজ ফির বলে উঠে, ফুল, এবার ওই দিকে তাকাও। জবা বিভ্রান্ত দৃষ্টিতে শেহবাজের দেখানো জায়গার পানে চায়। মুহূর্তে বিরতি, তারপর শেহবাজ আবার বলে, এবার এই দিকে তাকাও। জবা ধীরে ধীরে সেই দিকে চোখ ফেরায়। শেহবাজের ঠোঁটে এক রহস্যময় অর্থভঙ্গ হাসি খেলে যায়, আর সেই গম্ভীর অথচ খেয়ালি স্বরে সে বলে উঠে, আমি একদম ঠিকই ধরেছিলাম, তোমাকে দেখতে একদম হাঁসের ছানার মতোই লাগে। তা তুমি ওদের খাওয়াচ্ছ, কিন্তু নিজে কেন কিছু খাচ্ছ না? শেহবাজের কথায় জবার মুখ কঠোর থেকে কঠোরতর হয়ে ওঠে। ভ্রু কুঁচকে যায় তার। ফের কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সে নির্লিপ্ত ভঙ্গিতে পা বাড়ায়, যেন এক মুহূর্ত সেখানে থাকার ইচ্ছে নেই। কিন্তু শেহবাজ কি এত সহজে তাকে যেতে দিবে? বিদ্যুৎ গতিতে এসে জবার হাত চেপে ধরে, কণ্ঠস্বর দৃঢ় ও আদেশ পরায়ণ করে বলে উঠে, ফুল, চলো মহলে ফিরে যাই, আমার অনেক কাজ পড়ে আছে। জবা এক ঝটকায় তার হাত ছাড়িয়ে নেয়। কণ্ঠে গভীর ব্যথার শীতল প্রতিধ্বনি তুলে বলে, আপনাকে যেতে আমি বাধা দিইনি, আপনি মহলে ফিরে যান, কিন্তু আমি আপনার সঙ্গে যাব না। কোনো চরিত্রহীনা নারীর আশ্রয় স্থান নিশ্চয়ই সেই মহল হতে পারে না। কথাগুলো বলেই জবা কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে চলে যায়, যেন এক মুহূর্ত সেখানে থাকতে চায় না সে। কিন্তু সে চলে গেলেও তার বলা কথাগুলো ঠিকই ছুঁড়ে এসে বিদ্ধ করে শেহবাজকে। বুকের ভেতরে অদ্ভুত এক ধাক্কা লাগে, যেন মুহূর্তের জন্য তার সমস্ত অস্তিত্ব কেঁপে ওঠে। সে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, কিন্তু মনের ভিতর এক ভয়ঙ্কর আলোড়ন। আজ সে খুব করে বুঝতে পারছে তার সেই এক মুহূর্তের অবহেলা জবার হৃদয়ে কতটা গভীর ক্ষত তৈরি করেছে। তার প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য যেন এখন তার দিকেই ধেয়ে আসছে। প্রতিটি উচ্চারণ তার আত্মগর্বকে নতজানু করে দিচ্ছে। কিন্তু শেহবাজ এখন কি করবে? এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবে? না,
সে সিদ্ধান্ত নেয় এক কঠিন, অটল, অপরিবর্তনীয়। যে জমিদার শাহবাজ মির্জা কখনো কারো কাছে মাথা নত করেনি, ক্ষমা চাওয়ার প্রয়োজন তার জীবনে কখনো পড়েনি, কিন্তু আজ সেই অহংকার বিসর্জন দিয়ে ক্ষমা চাইবে সে নিজ অর্ধাঙ্গিনীর নিকট। কারণ সে স্পষ্ট বুঝতে পারছে বুকা ফুলটা ছাড়া সে অসম্পূর্ণ। অন্যদিকে জবা নিজ কক্ষে ফিরে যায়, দরজা বন্ধ করে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়, গভীর শ্বাস নেয়, চোখের জল আটকে রাখার চেষ্টা করে, কিন্তু পারছে না। বুকের ভেতর তোলপাড় চলছে, কষ্ট, অভিমান তাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। জবা বুঝতে পারছে না সে কেন মহল ছেড়ে এলো, কেন অভিমান এত গভীরভাবে তাকে আচ্ছন্ন করলো। সে কি তৌসিফের বলা সে অন্য নারীর প্রসঙ্গে প্রতারিত বোধ করে চলে এসেছে, নাকি শাহবাজের করা অবিশ্বাস তাকে মহল ছাড়তে বাধ্য করেছে? উত্তর খুঁজে পাচ্ছে না সে। তবে একটা সত্য স্পষ্টভাবে উপলব্ধি করছে জবা, যাকে আমরা ভালোবাসি তার মুখ থেকে উচ্চারিত কঠোর বাক্য শুধু হৃদয় নয়, দেহ মনে গভীর ক্ষত সৃষ্টি করে। কথাটা ভাবতে জবার চোখ বন্ধ করে নেয়। মুহূর্তেই সেই ভয়ানক মুহূর্তগুলো ফিরে আসে তার স্মৃতিতে। শাহবাজের সেই নির্দয়, শীতল অথচ তীক্ষ্ণ চোখ, তার সেই দৃষ্টি, তার সেই ছুরির মতো ধারালো বাক্য, সবকিছু যেন মস্তিষ্কে শেকল পরিয়ে দিচ্ছে জবার। ঠিক তখনই দরজার সামনে ভারী পায়ের শব্দ পড়ে। ধীর পায়ে শাহবাজ এসে দাঁড়ায় জবার সম্মুখে। শাহবাজের উপস্থিতি টের পেতেই জবার মন বিদ্রোহ করে ওঠে। এক মুহূর্ত আর সেখানে থাকতে ইচ্ছে করে না তার। কোনো কিছু না বলেই দ্রুত সরে যায়, সোজা চলে যায় মায়ের কাছে। রান্নাঘরের উষ্ণতায় আসিয়া বানু তখন ব্যস্ত, হাঁড়িতে খাবার নাড়ছিলেন। জবা তার কাছে গিয়ে দাঁড়ায়, সেখানেই সে আশ্রয় খুঁজছে, কিন্তু শাহবাজকে এত সহজে পিছু হটবে না। সে স্থির পায়ে জবার পিছু পিছু সেখানে উপস্থিত হয়। তার আগমনে রান্নাঘরের নীরব পরিবেশ অদৃশ্য এক চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে। আসিয়া বেগম তৎক্ষণাৎ রান্না রেখে উঠে দাঁড়ান, চোখে দ্বিধা স্পষ্ট, গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করেন, জমিদার হুজুর, আপনার কিছু লাগবো? শাহবাজের তীক্ষ্ণ দৃষ্টি এক মুহূর্তের জন্য আসিয়া বেগমের দিকে স্থির হয়, তারপর শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, আপনি অস্থির হবেন না, আমার কিছু লাগবে না, আমি শুধু জবার সঙ্গে কথা বলতে এসেছি। তাদের কথার মধ্যে আবার শাহবাজ থেকে দূরে থাকার জন্য জবা তার বাবার কাছে চলে যায়, যেখানে তার বাবা পুকুর থেকে বড় মাছ ধরছিলেন। শাহবাজ কথা শেষে সম্মুখে তাকাতেই জবাকে না দেখে ভ্রু কুঞ্চিত করে এদিক সেদিক তাকে খুঁজতে থাকে। তখনই জোনাকি বলে ওঠে, আম্মা, আমি আপনার কন্যার স্বামী, সেই হিসেবে আপনি আমার নাম ধরে ডাকতে পারেন। আর জোনাকি, আমি তোমার বুবুর বর, তাই দুলাভাই ডেকো। এই জমিদার হুজুর সম্বোধন তোমাদের জন্য নয়। বলে সে সেখান থেকে পা বাড়ায়। শাহবাজের কথাই জোনাকির মুখে হাসি ফুটে ওঠে, আর আসিয়া বেগমের চোখে পানি। মনে মনে বলে ওঠে, তবে তাদের মেয়েটা সুখী ছিল। ফের শাহবাজ পুকুর পাড়ে গিয়ে জবার নিকটে দাঁড়ায়। ফের শাহবাজকে দেখে জবা অন্যত্র যাবার জন্য পা বাড়াতেই শাহবাজ তার কোমল হাতখানা ধরে বলে ওঠে, ফুল, আমার কথা শোনো। জবা শাহবাজের কথায় গুরুত্ব না দিয়ে হাত ছোটানোর চেষ্টা করে সামনে থাকা তার বাবাকে ডেকে বলে ওঠে, আব্বা, তোমার মাছ ধরা হয়েছে? জবার প্রশ্নে তিনি জাল ফেলতে ফেলতে বলে ওঠেন, না রে মা, এখনো বাকি আছে। নিজ পিতার কথা শেষ হতেই জবা শাহবাজকে দেখিয়ে বলে ওঠে, আব্বা, উনি মাছ ধরবো কইতাছে, তুমি ওনারে দেখাইয়া দাও কাল কেমনে পুকুরে ফেলে। জবার কথায় শাহবাজ হতভম্ব হয়ে জবার পানে চায়। তখনই জবার পিতা শাহবাজকে দেখে বলে ওঠে, এইটা তুই কি কইছস মা? উনি তোর স্বামী, আর এই মির্জানগরের জমিদার, সে মাছ ধরবো কেন? পিতার কথা জবা বলে ওঠে, আব্বা, ওনার কিন্তু অনেক রাগ, উনি যা বলে তাই করে, কেউ তার কাজে বাধা দিলে সে রাগ করে, তাই তারে রাগাইও না। শাহবাজ নীরবে দাঁড়িয়ে শুনে জবার এরূপ মিথ্যা বাণী, তবু সে কোনো প্রতিক্রিয়া দেখায় না। এই প্রথমবার তার জবার সামনে মুখের কথা বন্ধ হয়ে গেছে। সে থ হয়ে রয়েছে জবার ভাব ভঙ্গিমায়। শাহবাজের এহেন পরিস্থিতিতে জবা শাহবাজের হাত টেনে নিয়ে যায় পুকুরের কিনারায়। সেখানে গিয়ে ফের তার পিতাকে বলে ওঠে, আব্বা, দাও ওনার হাতে জালটা ধরাইয়া দাও। মেয়ের কথায় তিনি দীর্ঘশ্বাস ছেড়ে দ্বিধায় কাদা পানিতে মাখা জালখানা শাহবাজের হাতে ধরিয়ে দিয়ে বলে ওঠে, হুজুর, আপনি ঘরে যান, এই রৌদ্রে আপনার মাছ ধরতে হইব না। কিন্তু তখনই শাহবাজ জবার পানে দৃঢ় চাহনিতে চেয়ে বলে ওঠে, আব্বা, আপনি তো শুনেছেন আপনার কন্যার কথা, তাই দেখিয়ে দিন আমায় কি করে মাছ ধরতে হয়।
শেহবাজের চাহনি আর তার কথার দৃঢ়তায় জবার অন্তরাত্মা কেঁপে ওঠে। তবু সে নিশ্চুপ থাকে। তখনই শেহবাজ আবার নিজ শ্বশুরের পানে চেয়ে বলে ওঠে, আব্বা, আপনার আমাকে জমিদার হুজুর বলার প্রয়োজন নেই, আর আপনি গিয়ে বিশ্রাম করুন। আপনার মেয়ে তো জানে কি করে জাল ফেলতে হয়, সেই না হয় আমায় শিখিয়ে দিবে। শেহবাজের কথায় জবার পিতার মুখে এক প্রশান্তির হাসির আভাস ফুটে ওঠে। এই সে জমিদার যা রক্তচক্ষুর দাপটে মির্জা নগরের প্রতিটি মানুষ নতজানু হয়ে চলত, যার নামমাত্র উচ্চারণে ভীত সন্ত্রস্ত হয়ে উঠত চারপাশ। অথচ আজ তার ব্যবহারে কঠোরতার লেশমাত্র নেই। কেউ বিশ্বাসই করতে পারবে না এই ব্যক্তি সেই নির্দয় শাসক। মুহূর্তের জন্য চিন্তাগুলো তার মস্তিষ্কে খেলে যায়, কিন্তু কোনো প্রতিক্রিয়া না দেখে তিনি নিজের ধরা মাছগুলো নিয়ে নিঃশব্দে পা বাড়ান নিজের গৃহের দিকে, মেয়ে ও মেয়ের জামাইকে একান্তে রেখে। বাবার প্রস্থানে যাবার নজর পড়তেই হন্তদন্ত হয়ে সেও যাওয়ার জন্য পা বাড়াতেই শেহবাজ তার কাদা পানির ধরে রাখা জাল এক হাতে নিয়ে কর্দমাখা হাতে যাবার কোমল হাত টেনে ধরে নিকটে নিয়ে বলে ওঠে, ফুল, এভাবে দূরে দূরে থেকো না, দয়া করে। আমি যা বলতে চাই তা অন্তত একবার শোনো। কিন্তু জবা কোনো কথাই শুনতে চাইছে না। সে ছটফট করতে থাকে শেহবাজ থেকে ছুটে যেতে। তখনই শেহবাজ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, জবা ফুল, তুমি ভুলে যাচ্ছ আমি মিথ্যাবাদী পছন্দ করি না। সেখানে তুমি আমার নামে নিজ পিতার নিকট মিথ্যা বলেছ, তাই সেটার শাস্তি যদি না পেতে চাও তবে শান্ত হয়ে তাকাও আমার পানে। শেহবাজের কথায় মুহূর্তেই জবা শান্ত হয়ে ঢুক গেলে তাকায় তার পানে। তখনই শেহবাজ ধীর পায়ে জবার নিকট এসে নিজ উঁচু শরীরটা ঝুঁকে তার কাঁধে নিজ মাথা রেখে বলে ওঠে, ফুল, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। আমি তোমাকে আঘাত করতে চাইনি কোনো ক্ষণে, কিন্তু সেদিন তোমার কাছে কোনো পুরুষের উপস্থিতি আমি সহ্য করতে পারিনি, তাই রাগের মাথায় এসব বলেছি এবং করেছি। তাই আমার ভুলের জন্য তুমি আমায় যে শাস্তি দিবে আমি তা মাথা পেতে নিব। শুধু আমার থেকে দূরে থেকো না। শেহবাজের কথায় জবার চোখ বেয়ে অঝোর ধারায় অস্ত্র গড়িয়ে পড়ে। আজ সে এক নতুন শেহবাজকে দেখছে, যে অহংকারের গৌরব ত্যাগ করে নিজ স্ত্রীর সামনে নতজানু হয়েছে। এক অদ্ভুত টান জবার হৃদয়কে আচ্ছন্ন করে। মন চায় এই মুহূর্তে শেহবাজকে বুকে টেনে নিতে, কিন্তু পরক্ষণে তৌসিফের বলা কথাগুলো স্মৃতির গভীরে উকে দেয়। মুহূর্তেই বাস্তবতার তীক্ষ্ণ শীতলতা তাকে গ্রাস করে। পা দুটি যেন আপনি পিছিয়ে যায় শেহবাজের থেকে। জবার এহেন আচরণে শেহবাজের চোখে ক্ষিপ্র দৃষ্টি খেলে যায়। ভ্রুকুঞ্চিত হয় সন্দেহে। কঠিন গলায় কিছু বলতে যাবে, ঠিক তখনই জবা মুখ খুলে, সেদিন কেন মহলে ফিরলেন না? কোথায় ছিলেন পুরো রাত? জবার প্রশ্নে শেহবাজ একেবারে স্থির হয়ে যায়। তার মুখে একটু শব্দ নেই, চোখের পলকও পড়ে না। নিস্তব্ধতার মাঝে জবা আবারও কম্পিত কণ্ঠে বলে ওঠে, কোনো নারীর কাছে গিয়েছিলেন কি? জবার এখনো স্পর্ধায় মুহূর্তে শেহবাজের দৃষ্টিতে অগ্নি সংযোগ হয়। চোখ রক্তিম, কণ্ঠে প্রচন্ড ক্ষোভ। সন্দেহ করছো? জবা পিছু পা হয় না, দৃষ্টি শক্ত রেখে স্পষ্ট উচ্চারণে বলে, আপনিও তো করেছিলেন। শেহবাজের মুখ কঠিন হয়ে ওঠে, গলায় গম্ভীরতা নেমে আসে। একদমই নয়। তোমার প্রতি এক বিন্দু সন্দেহ আমার মনে জন্ম নেয়নি। যা করেছি তা ক্রোধের অগ্নিতে দগ্ধ হয়ে করেছি। আর আমি আগেও বলেছি, আজও বলছি, এই শেহবাজ মির্জার জীবনে একমাত্র এক নারীরই স্থান রয়েছে, আর সে হলো তুমি। যতদিন শ্বাস বয়ে যাবে ততদিন আমার অস্তিত্বে তুমি ব্যতীত অন্য কোনো নারীর ছায়াও পড়বে না। তুমি প্রথম এবং তুমি শেষ। শেহবাজের দৃঢ় উচ্চারণে জবার হৃৎপিণ্ড কেঁপে ওঠে, চোখ বেয়ে নীরব অশ্রু ঝরে। তবু সে শেষবারের মতো জানতে চায়, ভালোবাসেন আমায়? শেহবাজ হেসে ওঠে, একটা তাচ্ছিলের হাসি, যেন এই প্রশ্নটাই সবচেয়ে বেশি অবান্তর। তুমি সত্যি বোকা, একটা অবোধ ফুল। কখনোই আমায় বুঝতে পারোনি। যদি বুঝতে তাহলে এমন প্রশ্ন করতে না। যদি বুঝতে তাহলে কখনোই আমায় ছেড়ে চলে আসতে না। শেহবাজের কঠিন বাক্যে জবার মাথা নত হয়ে আসে, ঠোঁট কেঁপে ওঠে কিছু বলতে। ঠিক তখনই জবাদের বাড়ির আঙ্গিনা কেঁপে ওঠে অজস্র ঘোড়ার ক্ষিপ্র শব্দে। মুহূর্তেই পুকুর পাড়ে ছুটে আসে জোনাকি, শ্বাস আটকে যাওয়া কণ্ঠে বলে ওঠে, শেহবাজের ভ্রু কুঁচকে ওঠে। চোখের ইশারায় জবাকে নিজ কক্ষে প্রবেশের আদেশ দেয় সে। জবা এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলেও
শেহবাজের দৃষ্টির কঠোরতায় আর দেরি করে না, দ্রুত অন্তরালে সরে যায়। এদিকে মহল থেকে আগত এক সভাসদ ঘোড়া থেকে নেমে দ্রুত শেহবাজের সামনে এসে সম্মান ভরে মাথা নিচু করে বলে, হুজুর, বড় বিপদ উপস্থিত হয়েছে। শেহবাজের দৃষ্টিতে শীতল অথচ কঠিন বিভাগ খেলে যায়। গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয়। কি হয়েছে? লোকটি আর এক মুহূর্ত নষ্ট না করে আতঙ্কিত কণ্ঠে বলে, উত্তরের জঙ্গলে কিছু কন্যার ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে হুজুর। এই ঘটনা পুরো গ্রামকে উত্তাল করে তুলেছে। ক্ষুব্ধ জনতা এখন মহলের সামনে জমায়েত হয়েছে আপনার অপেক্ষায়। এহেন বাক্য শেহবাজের ভ্রু কুঁচকে যায়, দৃষ্টি কঠোর হয়ে ওঠে। জবা ঘরের এক কোণে দাঁড়িয়ে কথাগুলো শোনা মাত্রই আটকে ওঠে। মুহূর্তেই শেহবাজ দৃঢ় পদচারণে তার সামনে এসে দাঁড়ায়। গভীর স্থির কণ্ঠে উচ্চারণ করে, ফুল, চলো, মহলে ফিরতে হবে। এখন ওখানে আমার প্রয়োজন অনেক। শেহবাজের কথায় জবা ঠোঁট নড়ে, কিন্তু শব্দ বের হয় না। অভিমান যে কিছুক্ষণ আগেই গলে গিয়েছিল, তবু শেহবাজের বলা তীক্ষ্ণ বাক্যগুলো স্মৃতির মেঘে বারবার ঘুরপাক খাচ্ছে। তাই নিজেকে সামনে নিয়ে সে শান্ত স্বরে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।